আসসালামু আলাইকুম সবাইকে। ইউজ অফ প্রিপোজিশনের আজকে সেকেন্ড লেকচার। ইউজ অফ প্রিপোজিশন টপিকটা যতটা আমরা সহজ ভাবি তার থেকে আসলে কঠিন, ঠিক আছে? এক্সাম দিতে গেলে আমরা এটা বুঝি আসলে। সো আমি চেষ্টা করতেছি যত ইজিলি তোমাদেরকে পড়ানো যায়। আমার পড়ানো তোমরা দেখছো যে আগের ক্লাসটা তো তোমরা হয়তো করছো, আর যদি কেউ না করে থাকো তাহলে করে নিও, ঠিক আছে? আচ্ছা, আমরা পার্থক্য করে পড়তেছি অ্যান্ড হচ্ছে কিছু কি পয়েন্ট বা কি দিয়ে মনে রাখা যায় এইভাবে আমরা পড়তেছি আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের সেকেন্ড লেকচারে আজকেও আমরা শুরুতে কিছু পড়বো, সাথে সাথে প্র্যাকটিস করবো। এরপরে তোমাদের জন্য কিন্তু এক্সাম আছে, ঠিক আছে? ভিডিওটা পজ করে তোমরা এক্সাম দিবে 6 থেকে 7টা প্রশ্ন আর কি, সেটা অ্যান্সার করবে। অ্যান্সার করার পরে আমাকে কমেন্টে বলবে যে কে কত পাইছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আজকে লেকচারটা আমরা শুরু করি। আচ্ছা, তাহলে একই সাথে আমরা ইন, অন এবং টু এর ব্যবহার দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি নিয়ে কথা বলবো? এখানে আমরা সীমানা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে ইনের ক্ষেত্রে সীমানার কি ইউজ হবে? সীমানার ভেতরে যদি অবস্থান হয়, সীমানার ভেতরে যদি অবস্থান বোঝায় তাহলে ইন আসবে, ঠিক আছে? তিনটাতে আমরা সীমানা নিয়ে কথা বলবো। যদি একটা সীমানার ভেতরে বোঝায়, সীমানার ভেতরে অবস্থান বোঝায় তাহলে ইন ইউজ হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে অন, এটাও সীমানার ভেতরে, বাট কোনো কিছুর ওপরে অথবা নদীর তীরবর্তী। কোনো কিছুর ওপরে বলতে এখানে মেনলি পাহাড় পর্বত আর নদী, পাহাড় পর্বত প্লাস নদী, ঠিক আছে? পাহাড় পর্বতের উপরে অথবা নদীর তীরে যদি বোঝায় সীমানার ভেতরে, বাট পাহাড় পর্বতের উপরে এবং নদীর তীরে যদি বোঝায় তাহলে অন বসবে, ঠিক আছে? টুটা কি? টুটা হচ্ছে সীমানার বাইরে, ঠিক আছে? এতক্ষণ আমরা সীমানার ভেতরে পড়লাম, টুটা হচ্ছে সীমানার বাইরে। সীমানার বাইরে বোঝাইলে টু বসবে, ঠিক আছে? তাহলে খুবই সহজ, আমি আরেকবার করে বলে দিচ্ছি। দেখো, ইনটা কি? ইনটা হচ্ছে সীমানার ভেতরে, ডান। ইন সীমানার ভেতরে, ঠিক আছে? তারপরে আসলো কি? অন। অনটা হচ্ছে সীমানার ভেতরে, ঠিক আছে? বাট এখানে স্পেসিফিক্যালি কি? পাহাড়ের উপরে অথবা পর্বতের উপরে, আবার কি নদীর তীরবর্তী, ঠিক আছে? নদীর তীর যদি এই কন্ডিশন বোঝাই তাহলে হবে কি? অন হবে, ঠিক আছে? এবং টুটা কি হবে? টুটা হচ্ছে সীমানার বাইরে বোঝাইলে টু হবে, ঠিক আছে? খুবই ইজি। তাহলে চলো এখন আমরা প্র্যাকটিস করি। দেখো, ঢাকা কলেজ ইজ ড্যাশ দ্য হার্ট অফ ঢাকা, ঠিক আছে? তাহলে ঢাকার তো ভেতরেই, বা ঢাকার হৃৎপিণ্ড হার্টের ভেতরেই ঢাকা কলেজ অবস্থিত, তাহলে সীমানার ভেতরে, ঠিক আছে? তাহলে এখানে কি বসবে? ইন বসবে। এবং এখানে কিন্তু কোনো পাহাড় পর্বত নদী এরকম কোনো কিছু উল্লেখ নাই, বোঝাই নাই, তাই না? তাহলে এখানে অন হচ্ছে না, শুধু কি হচ্ছে? ইন হচ্ছে, ঠিক আছে? রাজশাহী নিউ মার্কেট ইজ দ্য ড্যাশ দ্য মিডল অফ দ্য সিটি, তাহলে এখানে কি হবে? ইন হবে, ঠিক আছে? কেন ইন হবে? কারণ রাজশাহী সিটির মধ্যেই তো তোমার হচ্ছে নিউ মার্কেটটা, তাই না? এখানে তো পাহাড় পর্বত বা সীমানার ভেতরে জাস্ট বোঝাইছে, পাহাড় পর্বত নদী তো বোঝায় নাই, তাই না? এরপর আসো অন। অনের ব্যবহারের ক্ষেত্রে কি? দেখো, দ্য গারো পাহাড়, এ দেখো পাহাড়, ঠিক আছে? ড্যাশ দ্য ময়মনসিংহ, ঠিক আছে? ময়মনসিংহের ভেতরে, তাহলে ময়মনসিংহের যে সীমানার ভেতরে, সীমানার ভেতরে বোঝাইছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? পাহাড় পর্বত অথবা নদী। এখানে দেখো গারো পাহাড়, তাহলে এখানে কি হবে? অন হবে, ঠিক আছে? পাহাড় বোঝাইছে। তারপর হিমালয় একটা পর্বত, এটা কি? নেপালে। হিমালয় কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। তাহলে নেপালের সীমার মধ্যেই, নেপালের যে সীমানার মধ্যেই হিমালয় অবস্থিত। ওকে, এখন কি বোঝাইছে? পর্বত বোঝাইছে। কি বলছি? পাহাড় পর্বত নদী যদি বোঝায় তাহলে কি হবে? অন হবে, ঠিক আছে? তাহলে এখানে কি? সিচুয়েটেড অন দা নেপাল। তাহলে ইন অন ক্লিয়ার। এরপর এটাতে আসো, এটা কি? টু। সীমানার যদি বাইরে বোঝায়, জাস্ট আমরা দেখবো সীমানার বাইরে বোঝাইছি কিনা। সীমানার বাইরে বোঝাইলে কি হবে? টু হবে। তাহলে দ্য হিমালয়স আর টু দ্য নর্থ অফ বাংলাদেশ। কেন টু হলো? কারণ বাংলাদেশের মধ্যে হিমালয় নাই, বাংলাদেশের বাইরে, তাই না? বাংলাদেশের নর্থে, বাংলাদেশের সীমানার বাইরে, এজন্য কি হয়েছে? টু বসছে। এরপরে দ্য হিমালয়স ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া। হিমালয় তোমার হচ্ছে ইন্ডিয়াতেও নাই, নেপালে আছে, তাহলে সীমানার বাইরে, তাহলে এখানে কি হবে? টু হবে। ওকে, তাহলে ইন, অন এবং টু এর ব্যবহার, এটা ইম্পর্টেন্ট একটা রুল, ঠিক আছে? সীমানা দিয়ে। তো এটা আমরা পড়া শেষ, ঠিক আছে? এটা আমরা পড়ে ফেললাম। এরপরে আসো, এরপর হচ্ছে বিসাইড এবং বিসাইডস এর ব্যবহার। ওকে, বিসাইড হচ্ছে যদি পাশে, জাস্ট এখানে অর্থটা দেখতে হবে। অর্থ যদি পাশে বোঝায়, পাশে বোঝায় তাহলে কি হবে? বিসাইড হবে। আর বিসাইডস বলতে একটা ছাড়া আরো অধিক, ঠিক আছে? এটা ছাড়া আরো অধিক, বুঝছো? অধিকন্তু যদি বোঝায়, অধিকন্তু বা ছাড়া যদি বোঝায় যে এটা ছাড়া আরো আছে, ঠিক আছে? এরকম যদি বোঝায় তাহলে কি হবে? বিসাইডস হবে। তাহলে দেখো, হি স্যাট আমার পাশে বসছে, তাহলে হি স্যাট বিসাইড মি, তাহলে পাশে বুঝাইছে, তাহলে এখানে কি হবে? বিসাইড হবে। তারপর দেখো, বিসাইড দা, অথবা তোমার হচ্ছে ড্যাশ দিস আই হ্যাভ অ্যানাদার
রেড পেন মানে এটা ছাড়া আমার আরেকটা লাল কলম আছে, এই যে ছাড়া বোঝাইতেছে, বা এটা ব্যতীত, এটা ব্যতীত আমার আরেকটা আছে, অথবা এটা ছাড়াও আমার আরেকটা অতিরিক্ত একটা আছে, অধিক একটা বোঝাইতেছে, তাই না? সো এরকম ক্ষেত্রে কি হবে, বিসাইডস দিস, বিসাইডস দিস, বিসাইডস দিস আই হ্যাভ অ্যানাদার পেন, শেষ। তাহলে বিসাইড এবং বিসাইড খুবই কিন্তু সহজ ছিল। বিসাইড মানে পাশে বোঝাবে, বিসাইডস মানে হচ্ছে অধিক অথবা এটা ছাড়া আরেকটা এরকম বোঝাবে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে আমি হচ্ছে গতকালকে মানে ডেইলি একটা করে জিকে, একটা করে একদিন জিকে আরেকদিন ইংলিশ দেওয়ার কথা ছিল। 3 মাসে আমি হচ্ছে জিকে ইংলিশ তোমাদের অ্যাডমিশনটা মোটামুটি পড়ায় ফেলবো, এটা আমি টার্গেট নিয়েছিলাম। তো ঠিকভাবে আগাইতেছি, বাট মাঝে মাঝে তো দু একটা প্রবলেম হবেই। যেরকম এখন হচ্ছে তোমার আমাদের RTDS এর গ্র্যান্ড সেলিব্রেশন হবে 25 তারিখে। সো আমি যখন ক্লাসটা রেকর্ড করতেছি আজকে তারিখ হচ্ছে 23 তারিখ। সো পরশু দিনে নিয়ে আমাদের সেলিব্রেশন, ঠিক আছে, সেলিব্রেশন হবে। সেলিব্রেশনের আসলে অনেক কাজ আমি করতেছি, এর জন্য আমি গত 2 দিন ব্যস্ত ছিলাম। আচ্ছা, এরপর আসো অ্যালং আর হচ্ছে অ্যাক্রস। ঠিক আছে, অ্যালং আর অ্যাক্রস আমি হচ্ছে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বোঝাই। একটা রোড, একটা রোড, রোড তো লম্বালম্বি চলে, তাই না? সো এটা হচ্ছে লিখে বুঝাই, চলো। একটা রোড, ধরো হচ্ছে এটা একটা রোড, ঠিক আছে, এটা হচ্ছে একটা রোড, এই যে এটা রোড, এটা কিন্তু হচ্ছে একটা রোড। ওকে, কালার চেঞ্জ করি। ওকে, তাহলে এটা হচ্ছে একটা রোড। অ্যালং কখন হবে জানো? খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালংটা কখন হবে? অ্যালং হচ্ছে এই যে রোডের এই বরাবর যখন তুমি হাঁটবা, মানে রোডের দৈর্ঘ্য বরাবর যখন তুমি হাঁটবা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালং হবে। ওকে, এটা কি? এটা হবে অ্যালং। এরপরে রোডটা তুমি ক্রস করতে পারো না, রোডটা হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে যে যাইতেছো, তাহলে রোডটা তুমি ক্রস করতেছো, যদি এভাবে আসো তাহলে এটা কি হবে? রোডটা তুমি ক্রস করতেছো, তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ব্যবহৃত হবে অ্যাক্রস। ঠিক আছে, আড়াআড়ি ভাবে তুমি পাস মানে পার হইতেছো, এটাতে কি হবে? এটাতে হবে অ্যাক্রস। দেখো এখানে আছেই যে ক্রস, ঠিক আছে, ক্রস কথাটা আছেই, যেহেতু ক্রস কথাটা আছেই তার মানে কি অ্যাক্রস হবে তখনই যখন তুমি ক্রস করবা। কি ক্রস করবা? এই যে রোডটা তুমি ক্রস করবা, ঠিক আছে। আর এই যে তুমি দৈর্ঘ্য বরাবর যাইতেছো, এটা হবে কি? এটা হবে হচ্ছে অ্যালং। ঠিক আছে, এটা একটা রোডের ক্ষেত্রে। ঠিক একই ভাবে যদি একটা নদী হয়, এটা ধরো নদী, ঠিক আছে, নদী দিয়ে তুমি তীর বরাবর তুমি যাইতেছো, ঠিক আছে, নৌকা দিয়ে নদীর তীর বরাবর যাইতেছো, তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে অ্যালং। ওকে, এরপরে তুমি হচ্ছে নদী পার হইতেছো, ধরো, ঠিক আছে, নৌকা দিয়ে নদী এই পাশ থেকে এই পাশে পার হইতেছো, তো এটাতে কি হবে? অ্যাক্রস। ঠিক আছে, নদীর দৈর্ঘ্য বরাবর এভাবে তুমি সাঁতার কেটে যাইতেছো বা নৌকা নিয়ে যাইতেছো, যেমনি যাও না কেন, হবে কি? অ্যালং। আর পার হইতেছো, কি হবে? অ্যাক্রস। ওকে, তাহলে এটা কিন্তু আমি সুন্দরভাবে বুঝাই দিলাম, আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। এরপর আসো, তাহলে আমরা একটু এখানে দেখি, তাহলে অ্যালংটা তাহলে কি? দেখো, কোনো কিছু বরাবর সোজাসুজি যদি যায়, ঠিক আছে, এই দেখো রাজ্য, নদী ইত্যাদি বরাবর সোজাসুজি গেলে, তাহলে হি ওয়াক্স অ্যালং দা রোড, ঠিক আছে, সোজাসুজি গেলে। এরপরে দেখো আড়াআড়ি ভাবে বা প্রস্থ বরাবর, আড়াআড়ি ভাবে অথবা প্রস্থ বরাবর যদি পার হয়, একটু আগে দেখাইলাম, তাই না, তখন কি হবে? অ্যাক্রস হবে। তাহলে হি পাস, পাস বোঝাইছে, ঠিক আছে। তুমি তো রোড, তুমি লম্বালম্বি ভাবে যে কখনো পাস করতে পারবা, শেষ করতে পারবা রোড? হ্যাঁ, এটা কি নর্মালি সম্ভব? সম্ভব না। তো আমরা কি করি? রোডটা ক্রস করি, মানে প্রস্থ বরাবর এক পাশ থেকে আরেক পাশে যাই। এই জন্য কি হবে? হি পাসেস অ্যাক্রস দ্য রোড। ঠিক আছে, যদি ক্রস করা বোঝায় তখন কি হবে? অ্যাক্রস হবে। হি পাসেস অ্যাক্রস দ্য রিভার, বললাম নদীর এক পাশ থেকে অন্য পাশে যাওয়া, অ্যাক্রস দ্য রিভার। সো এই এক্সাম্পলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। ওকে, তাহলে এই রুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা সাজায় গুছায় সুন্দর করে পড়তেছি। আই হোপ সবার হয়েছে। এন্ড আরেকটা টেকনিক কি শিখায় দেই, আমি যখন একটা স্লাইড পড়াবো, তুমি যেটা করতে পারো যে আমি স্লাইডটা যখন চেঞ্জ করব তখন তুমি পজ করতে পারো, মানে স্লাইডটা চেঞ্জ করার ঠিক আগে পজ করে পুরো স্লাইডটা তুমি নিজে আরেকবার পড়ে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে কি হবে? আমার কথা তো তুমি শুনলা, শোনার পরে তুমি যখন আবার পজ করে তুমি আবার পড়ে ফেলতেছো, তখন তোমার মাথায় একদম গেঁথে যাচ্ছে, ঠিক আছে, ভুল হওয়ার চান্স যেটা সেটা আরো কমে যাবে। ওকে, তাহলে তোমার প্যারাটাও কম হবে। সো যখন আমি চেঞ্জ করব তার ঠিক আগে এভাবে পজ করে তুমি হচ্ছে পড়ে ফেলবা। এরপরে এরপরে আসো অন, ওভার, অ্যাবাভ, আপন, এগুলোর ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, আচ্ছা, অন মানে কি? অন মানে হচ্ছে কোনো কিছু যদি স্পর্শ করে থাকে, ঠিক আছে, এই যে মাই দিস পেন ইজ অন মাই হ্যান্ড, তাহলে দেখো আমার হাতটা স্পর্শ করে আছে। বা ধরো কোনো, এটা একটা টেবিল, ধরো এটা একটা টেবিল, ঠিক আছে, টেবিলের উপর যদি পেনটা রাখি তাহলে কি হবে? টেবিলটা স্পর্শ করে থাকবে না? হ্যাঁ, কোনো কিছুর উপরে এবং স্পর্শ যদি বোঝায়,
কোনো কিছুর উপরে আছে কিন্তু স্পর্শ করে আছে এরকম যদি বোঝায় তাহলে কি হবে, অন হবে। ঠিক আছে, দেখো স্পর্শ অবস্থায় যদি উপরে বোঝায়, আমি আসলে এগুলো দেখতেছি না, ঠিক আছে, আমি তো জানি যে কোনটার কি আসলে, ঠিক আছে, আমার কথা শোনো তাইলে হবে। তাহলে অনটা কি, অনটা হচ্ছে কোনো কিছুর উপরে যদি স্পর্শ করে থাকে এরকম যদি বোঝায় তাহলে হবে অন। ঠিক আছে, তাহলে দেখো পুট দ্য বুক অন দ্য টেবিল, তাহলে এখানে কি হবে, অন হবে, তাই না? বুকটা হচ্ছে টেবিলের উপরে রাখতে বলছে, এখন টেবিলের উপরে রাখলে টেবিলটা তো স্পর্শ করেই থাকবে, তাই না? যেহেতু স্পর্শ করে থাকবে এই জন্য হচ্ছে অন হবে। এরপর দেখো হি ইজ অন দ্য রুফ, সে কি উপরে, ছাদের উপরে। এখন ছাদের উপরে তুমি ধরো ছাদের উপরে উঠলা, মানে ছাদে উঠলা, ঠিক আছে, এখন ছাদে তুমি যখন উঠবা ছাদে তো তুমি স্পর্শ করেই থাকবা, নাকি তুমি হাওয়াতে ভাসো? হাওয়াতে তো ভাসো না, তাই না? ছাদটা তো স্পর্শ করেই থাকো, যেহেতু স্পর্শ করে থাকো এই জন্য কি হয়েছে, অন হয়েছে। ওকে, তাহলে উপরে বাট স্পর্শ করা বোঝাইলে, উপরে বাট স্পর্শ করা বোঝাইলে তাহলে কি হবে, ওটা অন হবে। এরপর আসো ওভার। ওভার যদি কোনো কিছুর উপরে, ঠিক আছে, মানে কোনো কিছুর একটা উপরে, বাট এটা স্পর্শ বোঝাবে না, ঠিক আছে, স্পর্শ যেহেতু হয়ে গেছে তাহলে এখানে আর স্পর্শ বোঝাবে না। কোথায় স্পর্শ বোঝাবে না, ওভারে স্পর্শ বোঝাবে না। তাহলে এটা হচ্ছে কোনো কিছুর উপরে এবং এমন উপরে যেটা তোমার আয়ত্তের ভেতরে, যেটা তোমার আয়ত্তের ভেতরে, আয়ত্তের ভেতরে যদি উপরে বোঝায় তাহলে কি হবে, ওভার হবে। আবার বলি, আয়ত্তের ভেতরে যদি উপরে বোঝায়, আয়ত্তের ভেতরে উপরে যদি বোঝায় তাহলে কি হবে, ওভার হবে। ঠিক আছে, তাহলে দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড, ওভার মাই হেড, ঠিক আছে, আমার মাথার উপর দিয়ে উড়ে যাইতেছে, বাট এমন উপর দিয়ে উড়ে যাইতেছে যেটা আমার আয়ত্তের ভেতরে, ঠিক আছে, তাহলে আয়ত্তের ভেতরে এই জন্য ওভার মাই হেড। এরপরে দ্য বডি, দ্য বয় ইজ জাম্পিং ওভার দ্য ওয়াল, ঠিক আছে, এখানে ওভার কেন হইলো, হ্যাঁ কেন হইলো, ওয়ালের উপর দিয়ে কেউ যদি জাম্প করে যায় তাহলে সে কি একদম আকাশ বরাবর যাইতেছে, এত উঁচুতে কি যাইতেছে, এরকম তো উঁচুতে যাইতেছে না, তাই না? সে কোনো কিছুর একটা মানে আয়ত্তের ভেতর দিয়ে যাইতেছে, মানে ওয়ালটার এমন উপর দিয়ে যাইতেছে যেটা আসলে আয়ত্তের ভেতরে, একদম আকাশের উপর দিয়ে তো কেউ লাফ দিতে পারে না, তাই না? সো এটা আসলে আয়ত্তের ভেতরে বোঝাইতেছে, এই জন্য কি হয়েছে, ওভার হয়েছে। ডান, তাহলে ওপরে এবং আয়ত্তের ভিতরে যদি বোঝায় তাহলে কি হবে, তোমার ওভার হবে। ঠিক আছে, এরপর আসো অ্যাবাভ। অ্যাবাভ তোমার হচ্ছে যদি ধরা ছোঁয়ার বাইরে হয়, ঠিক আছে, এখানে উপরে, এটা তো উপরে বোঝাইতেছে বাট এটা কি ধরা ছোঁয়ার বাইরে। একটু আগে আমরা ওভার যেটা বললাম এটা কিন্তু ধরা ছোঁয়ার কি ছিল, ভেতরে ছিল বা আয়ত্তের ভেতরে ছিল, কিন্তু এটা কি হবে, আয়ত্তের বাইরে হবে, আয়ত্তের বাইরে, ওপরে এবং আয়ত্তের বাইরে। ঠিক আছে, সিরিয়ালি কিন্তু আসতেছে, প্রথমে আমরা অন, এটা কি স্পর্শ, তারপর হচ্ছে ওভার, এটা কি একটু উপরে যেটা আসলে আয়ত্তের ভেতরে, এরপর হচ্ছে অ্যাবাভ, এমন উপরে যেটা আয়ত্তের মধ্যে নাই, ধরা ছোঁয়ারই বাইরে। ঠিক আছে, তাহলে আরেকটা কি, আরেকটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় যদি বোঝায়, একটা হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে একটা, এটা বললাম, আরেকটা কি ঝুলন্ত অবস্থায়, কোনো কিছু উপরে ঝুলে আছে, ঠিক আছে, উপরে আছে বাট ঝুলে আছে, এরকম যদি বোঝায় তাহলে কি হবে, অ্যাবাভ হবে। তাহলে দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ মাই হেড, কেন, কেন, কারণ ফ্যানটা কি আছে, উপরে ঝুলে আছে। তুমি নিজের রুমে ফ্যানের দিকে তাকাও, ঠিক আছে, ফ্যানটা কি ঝুলে আছে না উপরে, অবশ্যই তো ঝুলে আছে, এই জন্য কি হয়েছে, অ্যাবাভ হয়েছে। এরপর আসো দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড, কেন অ্যাবাভ হইলো, কেন অ্যাবাভ হইলো, কারণ স্কাইটা তোমার কি ধরা ছোঁয়ার মধ্যে বলো তো, তুমি কি লাফ দিয়ে ধরতে পারবা বা ঢিল মেরে তুমি আকাশে পাঠাইতে পারবা, পারতেছো না তো, তাই না? তাহলে ধরা ছোঁয়ার বাইরে, যেহেতু ধরা ছোঁয়ার বাইরে এই জন্য কি হবে, অ্যাবাভ হবে। ডান আমাদের, ঠিক আছে, ঝুলন্ত এবং ধরা ছোঁয়ার বাইরে। এরপরে আপন, আপানে দেখো শেষে কি আছে, অন আছে, আপানের শেষে কি আছে, অন আছে, যেহেতু শেষে অন আছে তাহলে অনের সাথে কিছু একটা মিল থাকবে। অনের সাথে কি মিল আছে, অনের সাথে মিল হচ্ছে অনটা হচ্ছে স্পর্শ করে থাকে, আপানও কি থাকে, স্পর্শ অবস্থায় বোঝায়। ঠিক আছে, এটাও স্পর্শ অবস্থায় বোঝায়, তাহলে পার্থক্য কোথায়, দুইটাই যেহেতু স্পর্শ বোঝাইতেছে, পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে আপানের ক্ষেত্রে গতিশীল অবস্থা আর অনের ক্ষেত্রে স্থিতিশীল অবস্থা। ঠিক আছে, স্থিতিশীল অবস্থা মানে তো বুঝতেছি, তাই না, যার গতি নাই, ঠিক আছে, যে আসলে স্থির হয়ে আছে এরকম, ওটা হচ্ছে অন। আর আপনটা কি, এটা হচ্ছে গতিশীল, গতিশীল চলাফেরা করতেছে। তাহলে একটু দেখো, দ্য ক্যাট স্প্র্যাং, এটা কি হবে, আপন দা টেবিল, এখানে আপন কেন হচ্ছে, কারণ ক্যাট বিড়াল, ঠিক আছে, বিড়ালটা কি করছে, ধরো দৌড় দিয়ে গেছে, ঠিক আছে, তাহলে টেবিলের উপরে দৌড় দিয়ে যখন সে যাইতেছে, টেবিলটা তো স্পর্শ করে যাইতেছে, তাই না, নাকি হচ্ছে টেবিলে স্পর্শ করতেছে না, হাওয়ায় হাওয়ায় সে ভেসে যাইতেছে, এরকম তো না, টেবিল স্পর্শ করতেছে, যেহেতু স্পর্শ করতেছে প্রথম শর্ত মিললো,
যেটাও স্পর্শ বোঝাবে। বাট ক্যাট যখন যাইতেছে, বিড়ালটা যখন যাইতেছে, সে একটা গতিশীল অবস্থায় যাইতেছে না, সে তো একটা গতিশীল অবস্থায় আছে, তাই না? এই জন্য এখানে কি হবে, আপন হবে, অন হবে না, কারণ অনেকই গতিশীল বোঝায় না, স্থিতিশীল বোঝায়। ওকে, তাহলে দেখো সেম ভাবে তুমি কি করবা, সেম ভাবে এটা যখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করার আগে পজ করবা, পজ করে তুমি পুরাটুকু দেখে ফেলবে একবার। ওকে, আচ্ছা তাহলে এরপরে কি আছে দেখি আমরা, চলো। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে বিলো এবং আন্ডার। ঠিক আছে, আচ্ছা খুবই সহজ, এটা খুবই সহজ। আন্ডার, এটা আগে পড়ে ফেলি। আন্ডার মানে হচ্ছে কোনো কিছুর নিচে অবস্থান, কোনো কিছুর নিচে, যদি কি বোঝায়, অবস্থান বোঝায়। ঠিক আছে, কোনো কিছু আন্ডার মানে তো তুমি বুঝতেছো যে আন্ডার মানে কি নিচে, আন্ডার মানে কি নিচে। ঠিক আছে, তাহলে কোনো কিছু নিচে এটা কি বোঝাবে, অবস্থান বোঝাবে। তাহলে হি স্যাট, এটা কি আন্ডার আর ট্রি, তাহলে একটা ট্রি বা একটা গাছের নিচে, একটা গাছের নিচে বসছে, তাহলে হি স্যাট আন্ডার আ ট্রি, একটা গাছের নিচে অবস্থান, তাই না? তাহলে হি স্যাট আন্ডার আ ট্রি। তারপর ইট ইজ ড্যাশ বুক, ইট ইজ আন্ডার বুক। তাহলে বইয়ের নিচে তুমি হয়তো কিছু রাখছো, বইয়ের নিচে তুমি টাকাটা লুকায় রাখছো, তাই না? আচ্ছা, তো বইয়ের নিচে তুমি টাকা লুকায় রাখছো, এটা হচ্ছে কি আন্ডার বুক। ঠিক আছে, কোনো কিছু নিচে অবস্থান। আর ক্যাডেট কলেজে যেটা হইতো, বইটা আসলে অনেক সময় কি কাজে ইউজ করে, তো বইটা কেটে, তোমরা শশাঙ্ক রিডেম্পশন দেখছো, বইটা কেটে ওর যে যন্ত্রটা যেটা দিয়ে আসলে ও হচ্ছে কি করছিল, তোমার হচ্ছে দেয়ালটা ভেদ করে, মানে তোমার হচ্ছে সুড়ঙ্গ তৈরি করছিল, যেটা দিয়ে সে প্রিজনটা বা হচ্ছে জেল থেকে পালাইছিল, তাই না? খুবই সুন্দর একটা মুভি, দেখবা, শশাঙ্ক রিডেম্পশন। ঠিক আছে, আর ক্যাডেট কলেজে অনেকে কি করতো, বই কেটে বইয়ের মধ্যে ফোন রাখতো, ঠিক আছে, বা বইয়ের মধ্যে টাকা পয়সা রাখতো। ঠিক আছে, যেহেতু ফোন এলাও না, টাকা পয়সা এলাও না, মনে পড়ে গেল আর কি। আচ্ছা, তাহলে আন্ডার অবস্থান বোঝাইছে, তাই না? এরপর আসো বিলো। বিলো হচ্ছে কোন নিচু পর্যায় যদি বোঝায়, একটা সমাজের নিচু পর্যায় যদি বোঝায়, আবার কি, আবার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সংখ্যার নিচে, কম, এরকম যদি বোঝায়, তাহলে কি হবে, বিলো হবে। ঠিক আছে, তুমি আবার ইজি ভাবে মনে রাখতে পারো যে আন্ডার মানে হচ্ছে অবস্থান, অবস্থান বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেটা হচ্ছে বিলো হবে। ঠিক আছে, বা আলাদা করে তুমি পড়ে ফেলতে পারো, একটা কি, একটা হচ্ছে কোনো সংখ্যা বা পার্সেন্টেজের নিচে। ঠিক আছে, তাহলে মামুন গড বিলো 80%, তাহলে একটা পার্সেন্টেজ না, দেখো তো একটা সংখ্যা বা পার্সেন্টেজের নিচে, তাহলে কি হবে, মামুন গট বিলো 80% অফ দ্য বুক। তারপরে দ্য লিভ ড্যাশ দ্য পভার্টি লাইন, বিলো দ্য পভার্টি লাইন, তাহলে একটা সমাজের একটা কি বোঝাইতে চায়, একটা পর্যায়ে বোঝাইতেছে। ঠিক আছে, পভার্টি লাইন গরিবদের, ঠিক আছে, তো ওই পর্যায়ে বোঝাইতেছে, পর্যায়ের নিচে। ঠিক আছে, পর্যায়ের নিচে, তাহলে দে লিভ বিলো দ্য পভার্টি লাইন। শেষ। তাহলে বিলো এবং আন্ডার খুবই সহজ ছিল আমাদের পড়া, ডান। পার্থক্য করে দেখছো কত সহজ লাগে। আচ্ছা, এরপর আসো আপ ডাউন। ঠিক আছে, আপ মানে হচ্ছে ওপরে, ডাউন মানে হচ্ছে নিচে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি বোঝাবে, এখানে হচ্ছে তোমার একটা গতি বোঝাবে। ঠিক আছে, আপ মানে হচ্ছে ওপরে ওঠা, ডাউন মানে হচ্ছে নিচে নামা। ঠিক আছে, খুবই সহজ। আপ মানে কি উপরে ওঠা, ডাউন মানে কি নিচে নামা। ঠিক আছে, তাহলে উই ক্লাইম্ব আপ দা হিল, উই ক্লাইম্ব আপ দা হিল, তাহলে হিল, তুমি যদি মানে পাহাড় বা পর্বতে তুমি ওঠো, তাহলে তো উপরে উঠতেছো তুমি, তাই না? উপরে উঠতেছো, তাহলে নিচ থেকে উপরে উঠা, এটা কি হবে, আপ হবে। ঠিক আছে, ডাউন, ডাউন মানে কি নিচে নামা, ডাউন মানে কি নিচে নামা। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচে নামা। তারপর দেখো তাহলে গো ডাউন, গো ডাউন, এটা স্টার্স না, এটা হচ্ছে স্টেয়ার্স। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে স্টেয়ার্স। স্টার মানে তো হচ্ছে তারা, তারা বেয়ে তুমি যদি নিচে নামো কেমনে পারবা, পারবা না তো, তাই না? এনে কি সিঁড়ি, সিঁড়ি বেয়ে নিচে নামার কথা বলতেছে। ঠিক আছে, তাহলে গো ডাউন দা স্টেয়ার্স। ওকে, বুঝছো, সিঁড়ি দিয়ে নিচে নামো, সিঁড়ি দিয়ে তুমি হচ্ছে উপরে উঠতে পারো। ঠিক আছে, গো ডাউন দা স্টেয়ার্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিচে নামা অর্থে বুঝাইলো, আর এটা কি উপরে উঠা অর্থে বুঝাইলো। এখন ধরো এখানে ড্যাশ আছে, তুমি এটা কিন্তু আপও ইউজ করতে পারো এখানে। ঠিক আছে, গো আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে তুমি উপরে উঠো, তাই না? সিঁড়িতে তুমি উপরে উঠো, নিচে নামো, দুইটার ক্ষেত্রে তো মানে দুইটাই তো এখানে হবে। তোমার আপ বসলেও মিনিং ঠিক থাকতেছে, ডাউন বসলেও মিনিং ঠিক থাকতেছে, যদিও চেঞ্জ হইতেছে, বাট রুল তো ঠিক আছে। ঠিক আছে, আপ মানে তুমি উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছো, ডাউন মানে তুমি সিঁড়ি বেয়ে নিচে নামতেছো। ঠিক আছে, রুলস তো ঠিক আছে, সো তুমি দুইটা এখানে ইউজ করতে পারবা। বাট তোমার সেন্টেন্সের ক্ষেত্রে, সেন্টেন্স বলতে একটা প্যাসেজের ক্ষেত্রে, প্যাসেজটাতে কি বুঝাইছে ওটা তুমি দেখবা। ঠিক আছে, প্যাসেজটা অনুসারে, ওই মিনিংটা অনুসারে তুমি ইউজ করবা। ওকে, তাহলে এটা শেষ, তোমরা স্লাইডটা একবার দেখে ফেলো। চলো আমরা এর পরেরটা পড়ি। আচ্ছা, এটা কিন্তু আমাদের লাস্ট, এটার পরে কি আছে, এটার পরে কিন্তু তোমাদের এক্সামটা আছে। ঠিক আছে,
আচ্ছা, খুব বেশিক্ষণ আমি মানে খুব বেশি যে ক্লাস নিয়ে নিতেছি এরকম না। তোমাদের যে একাডেমিক পড়াশোনা, তোমাদের যে বাকি পড়াশোনাগুলো ঠিক রাখবা, তার সাথে সাথে আমার এগুলো একটু দেখবা, ঠিক আছে? আর এটা কাজ করতে পারো, তোমাদের যে ফ্রেন্ড গুলো আছে ফ্রেন্ডদেরকে একটু জানাইতে পারো, ঠিক আছে? এটা তাহলে আমার একটা মোটিভেশন কাজে কাজে দিবে আর কি, যে আমি আরো ক্লাস নিতে পারবো, যে আমার ক্লাসগুলো স্টুডেন্ট দেখতেছে, ঠিক আছে, তারা উপকৃত হচ্ছে, তাহলে আমিও বেশি বেশি ক্লাস নিতে পারবো। আচ্ছা, তাহলে ইন, উইদিন, আফটার, ঠিক আছে, ইন, উইদিন, আফটার, এই তিনটা কি আমি একটু আমার কথাটা শুনে তাহলে ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ইনটা হচ্ছে তোমার হচ্ছে মনে করো একটা কাজ আমি 30 দিনের মধ্যে তোমাকে করতে দিছি, ঠিক আছে, 30 দিনের মধ্যে করতে দিছি। এখন এই যে 30 দিনের মধ্যে করতে দিছি, এটা ভবিষ্যৎকাল না? এখন থেকে 30 দিনের মধ্যে তোমাকে আমি কাজটা করতে দিলাম, এটা একটা ভবিষ্যৎকাল, একটা ভবিষ্যতের সময়, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি হচ্ছে যদি যে সীমাটা আমি তোমাকে বেঁধে দিছি, সময়ের যে সীমা বেঁধে দিছি, সেই সময়ের সীমার একদম শেষ পর্যায়ে যদি তুমি ক্লাসটা করো, মানে কাজটা করো, ঠিক আছে, ক্লাস বলতেছি, কাজটা করো, কাজটা একদম শেষের দিকে তুমি সম্পন্ন করলা, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এটা কি হবে? ইন হবে, বুঝছো? তারপর উইথটা উইদিন কখন হবে? উইদিন হবে তোমার হচ্ছে তুমি শেষ পর্যায়ে না, ঠিক আছে, শেষে যাওয়ার আগে তুমি সময়ের মধ্যে কাজটা সেরে ফেলছো, ঠিক আছে, তোমার টানাপোড়েন এরকম হয় নাই। ইনের ক্ষেত্রে কি হচ্ছে? একদম শেষ সীমায় যে তোমার কাজটা শেষ করতে হচ্ছে, ঠিক আছে? আর তোমার উইদিনের ক্ষেত্রে কি হচ্ছে? উইদিনের ক্ষেত্রে তুমি তোমার শেষ সীমার মধ্যে তুমি যাও নাই, সময়ের মধ্যে তুমি আগেই শেষ করে ফেলছো, ঠিক আছে, এটা হচ্ছে উইদিন। আফটারটা কি? আফটারটা হচ্ছে নির্দিষ্ট সময়, যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে, বাট এটা অতীতকালে, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে আফটার, এটা কি বসছে? এটা অতীতকালে, অতীতকালে সীমার মধ্যে তুমি কাজটা সেরে ফেলছো, এটা যদি হয় এটা হবে আফটার। ওকে, বুঝছো? এই যে দেখো ভালোভাবে মার্কিং করে দিতেছি, এখানে দেখো উইল, উইল, এখানে কি? ওয়েন্ট, ঠিক আছে? তাহলে বুঝছো? তাহলে ইনটা কি? তোমার যে সময়ের সীমা আমি বেঁধে দিছি, তার তার একদম তুমি শেষের দিকে কাজটা শেষ করতেছো, ঠিক আছে? উইদিনটা কি? তুমি সময়ের মধ্যে খুব রিল্যাক্সিং ভাবে কাজটা শেষ করে ফেলছো। আফটারটা কি? অতীতকালে সময়ের মধ্যে তুমি কাজটা সম্পূর্ণ করছো, বুঝছো? আচ্ছা, একই সাথে আমরা বাইটা দেখি। বাইটাতেও তোমার হচ্ছে নির্দিষ্ট সময়ের আগেই তুমি শেষ করে ফেলছো, ঠিক আছে, নির্দিষ্ট সময় যে দেওয়া হয়েছে তার আগেই, এটাতে কি হবে? বাই অথবা বিফোর হবে, বুঝছো? এখন কথা হচ্ছে এই যে আমি যেটা মানে যে লাস্টে এটা যেটা বললাম, মানে এই কয়টা যেটা বললাম, ইন, উইদিন, তোমার আফটার আর বাই অথবা বিফোর, এই কয়টা আসলে তুমি একটা সেন্টেন্স দিয়ে তুমি বের করতে পারবে না, যে একটা সেন্টেন্সে তোমার দেখবা যে সবগুলাই তুমি ইউজ করার মতন হচ্ছে, ঠিক আছে? এটা তো ফিউচারের, ঠিক আছে, এটা তো ফিউচারের, এটা তো পাস্ট, এটা একটু আলাদা হইলো, বুঝছো? বাট তুমি দেখবা যে সবগুলাই কেন জানি তুমি ইউজ করার মতন হচ্ছে, ঠিক আছে? সেন্টেন্সে তোমার আলাদা করা খুবই কঠিন হবে, সেন্টেন্স হিসেবে এটা আসবে না, এটা আসলে কোথায় আসবে? প্যাসেজে আসবে। এবং এটা কি? এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। এর আগে যেগুলো পড়াইলাম সেগুলো মোর ইম্পর্টেন্ট ছিল, বাট সব থেকে লেস ইম্পর্টেন্ট স্লাইডটাই হচ্ছে লাস্টের এটা, ঠিক আছে? লাস্টের এটা সব থেকে লেস ইম্পর্টেন্ট স্লাইড। এবং এটা কিভাবে শিখতে হবে? এটা বুঝতে পারবে তুমি কেমনে? প্যাসেজ দেখে, প্যাসেজে তোমাকে কি বুঝাইতেছে ওই মিনিংটা দেখে তোমাকে এটা শিখতে হবে, ঠিক আছে? মানে তোমাকে এটা অ্যান্সার করতে হবে, এটা কখনো সিঙ্গেল ভাবে আসবে না। তাহলে দেখো, করিম উইল গো ইন আ মান্থ, ঠিক আছে? তাহলে এখানে কি অর্থ বুঝাইছে? এটা হচ্ছে এরকম একটা অর্থ বোঝাইছে যে তোমার যে সময় ছিল সে সময়ের একদম শেষের দিকে কাজটা সম্পন্ন হয়েছে, মাসের শেষের দিকে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি তুমি কেমনে বুঝবা যে মাসের শেষের দিকে কাজটা সম্পন্ন মানে যা হবে বা হচ্ছে সে যাবে, ঠিক আছে? তুমি কেমনে বুঝবো? প্যাসেজ দেখে বুঝবা, প্যাসেজে ওই অর্থটা তোমাকে দেওয়া থাকবে বা এরকম অর্থ প্রকাশ করবে, ঠিক আছে? বাট যদিও এটা লেস ইম্পর্টেন্ট বললাম। তাহলে ফিউচারে সে কখন যাবে? মাসের একদম শেষে যাবে, একদম শেষ পর্যায়ে যাবে, মাসের শেষে যাবে, এরকম যদি বোঝায় তাহলে কি হবে? ইন হবে। এরপর দেখো উইদিন, করিম উইল গো উইদিন আ মান্থ, দেখো একই একই সেন্টেন্স, বাট এখানে উইদিন লিখতেছি কারণ এটাই হচ্ছে অর্থটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সো এটা কি? এক মাসের মধ্যেই করিম যাবে, এক মাসের মধ্যে করিম যাবে। ধরো এরকম তার কাছে সময় ছিল, তার কাছে সময় 1 বছর আছে, ঠিক আছে, বাট সে 1 মাসের মধ্যে বিদেশে যাবে, এরকম যদি বোঝায় 1 মাসের মধ্যে সে বিদেশে যাবে, বাট সময় ছিল 1 বছর, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে উইদিন। আর এটাতে কি বুঝাইছে? এটাতে প্রথমটাতে কি বুঝাইছে? যে এই মাসেই তাকে যেতে হবে, কিন্তু কখন গেছে? একদম মাসের শেষের দিকে গেছে, ঠিক আছে, অতীতকালে। তাহলে আই ওয়েন্ট টু ঢাকা আফটার আ উইক, তাহলে 1 সপ্তাহ পরে আমি ঢাকা গিয়েছিলাম, অতীতকালে যেটা বললাম। তারপর দেখো, সুনির্দিষ্ট সময়ের আগে কাজ করতে হবে। এখন এই দুইটা তো তুমি বুঝছো, এই দুইটা কিরকম মিনিং বুঝাবে এটার উপর ডিপেন্ড করে।
তবে এটা তো অতীতকাল, এটা তুমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারবা। এটা তুমি কিভাবে করতে পারবা, এটাতে তোমার মানে বাধ্যবাধকতা থাকবে, ঠিক আছে? কি থাকবে? এই যে হ্যাভ টু মানে কি বাধ্যবাধকতা বোঝায়, মাস্ট মানে কি একটা বাধ্যবাধকতা বোঝায়, মাস্ট করতে হবে, করতেই হবে, ঠিক আছে? এরকম, বুঝছো? তাহলে মাস্ট হ্যাভ টু এরকম থাকবে, তখন তুমি কি ইউজ করবা? বাই বিফোর ইউজ করবা, ঠিক আছে? সো এরকম কি ওয়ার্ড দেখে তোমাকে এটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তাহলে উই হ্যাভ টু বি অ্যাট হোম, এটা কি? বাই অথবা বিফোর, ঠিক আছে? তারপর আই মাস্ট কাম হার্ড বাই দ্য ডে আফটার টুমোরো, ঠিক আছে? বুঝছো? তাহলে এখানে মাস্ট হ্যাভ টু এই দুইটা দেখে তুমি অ্যান্সার করতে পারবা। এরপর আসো, এরপরে তোমরা ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে এই যে এখানে আমি দাঁড়াইলাম, ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সার করে ফেলো, ঠিক আছে? এবং 60টার মধ্যে কয়টা হয়েছে আমাকে জানাও। অ্যান্ড হচ্ছে আমি বলে দিলাম যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুলা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট গুলাই কিন্তু আমি এখানে বাছাই করছি। ওকে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় বারবার আসে, ওগুলো আমরা প্র্যাকটিস করবো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমাদের হচ্ছে ইউজ অফ প্রিপোজিশনের আর মনে হয় একটা ক্লাস অথবা দুইটা ক্লাস হলে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর একটা ক্লাস নিলে একটু লেন্দি হবে, বাট দুইটা ক্লাস নিলে শর্ট করে 20-22 মিনিট করে নিলেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখছো আমরা কিন্তু আগায় যাইতেছি। তাহলে শাহিন ভাই লিভস ড্যাশ পভার্টি লাইন, এখানে কি হবে? বিলো হবে, ঠিক আছে? একটা পর্যায়ে নিচে বোঝাইলে বিলো হয়, তাহলে বিলো পভার্টি লাইন। আমি গরিব মানুষ, ঠিক আছে? এই জন্য হচ্ছে বিলো পভার্টি লাইন। আচ্ছা, তারপর পুট দ্য পেন ড্যাশ দ্য টেবিল, তাহলে এটা কি? অন দ্য টেবিল, টেবিলের উপরে। ওকে, তারপরে আসো, মানে স্পর্শ অবস্থায় থাকে, স্পর্শ অবস্থায় বুঝাইলে অন হয়। আচ্ছা, হি স্যাট ড্যাশ ট্রি, হি স্যাট আন্ডার আ ট্রি, কোনো কিছু নিচে অবস্থান বোঝাইলে আন্ডার। দ্য ফ্যান ইজ মুভিং, এটা কি? অ্যাবাভ মাই হেড, ঝুলন্ত বুঝাইছে, অ্যাবাভ মাই হেড। শি পাসেস অ্যাক্রস দ্য রোড, রোডটা ক্রস করা, তাই না? আচ্ছা, ড্যাশ দিস আই হ্যাভ অ্যানাদার বুক, এটা ছাড়া আরেকটা আছে, তাহলে এটা ছাড়া আরেকটা এরকম যদি বোঝায় তাহলে কি হবে? বিসাইডস দিস, বিসাইডস কিন্তু এটা, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল ইজ টু দা ওয়েস্ট অফ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমে অবস্থিত, ঠিক আছে? বাংলাদেশের পশ্চিমে কিন্তু, বুঝছো? বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ অবস্থিত। তো সীমানার বাইরে, বাংলাদেশের সীমানার বাইরে না পশ্চিমবঙ্গ? নাকি পশ্চিমবঙ্গ আমাদের দেশে? আমাদের দেশে তো না, ইন্ডিয়াতে, তাই না? তো বাংলাদেশের সীমানার বাইরে বোঝালে কি হয়? টু হয়, ঠিক আছে? সো আমাদের হচ্ছে এখানেই ক্লাসটা আজকের মতন শেষ। তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে দুইটা কাজ করবা। একটা হচ্ছে সুন্দরভাবে নোটটা করে ফেলবা, নোটটা করে গ্রুপে জমা দিতে পারো। আর 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো বা ফ্রেন্ডদেরকে এটা জানাতে পারো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত থাকুক। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।